আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমি এখনই ক্লাস শুরু করব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুবই সহজ, আমরা একটু শুধু মাথাটা ঠান্ডা রেখে ক্লাসটা করতে হবে, তাহলে বিষয়গুলো খুব ইজি। আমি প্রথমে টাইপ 1-এর কেস 1 করাবো। আচ্ছা, কেস 1-এ কি বলছে? কেস 1-এ বলছে সামথিং কিছু একটা দেয়া আছে, সামথিং কিছু একটা দিছে, দিয়ে সামথিং কিছু একটা বাইর করতে বলছে। আচ্ছা, সবাই একটু ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করেন। এখানে কি দেয়া আছে আপনার হচ্ছে এটা ওয়ার্ডটা কি এটা উচ্চারণ করার কোনো দরকার নাই, তাইলে আপনি ঝামেলায় পড়বেন, কারণ আপনার তো সেটা দরকার নাই। ওয়ার্ড কি দিছে আপনার ইম্পর্টেন্ট জিনিস কি দেখেন, এখানে দিছে কি TRAIN দিয়া সামথিং কিছু একটা দিয়া এইটা ইজ ইকুয়াল টু হোয়াট বলছে। দেখেন আমি এইটার এইটা সম্পর্কটা দেখব, আমার টার্গেট হচ্ছে এইটার এটা সম্পর্ক দেখা, কারণ আপনারা এইটা দিয়া সামথিং কিছু একটা দিছে, তাহলে এর সাথে এর সম্পর্কের আলোকেই আমি বের করতে পারবো এখানে কি হবে। আচ্ছা, সম্পর্কটা কি? এই জায়গায় টি আছে, এই জায়গায় টি আছে, এই জায়গায় আই আছে, এই জায়গায় আই আছে, এই জায়গায় এন আছে, এই জায়গায় এন আছে। শুধু কাহিনীটা হইছে এই দুইটা এক্সচেঞ্জ হয়েছে, তার মানে আর গেছে এর কাছে, এ আসছে আর এর কাছে। তাহলে এখানে যেহেতু এই দুইটা এক্সচেঞ্জ হয়েছে, এখানে এইটার সাথে সম্পর্ক কি? আর গেছে এর কাছে, এ আসছে আর এর কাছে। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় যেই সম্পর্ক হয়েছে এইটার সাথে এই জায়গায় সম্পর্ক তো তাই হবে। তাহলে এই জায়গায় 9 9-এর মতো থাকবে, 2 2-এর মতো থাকবে, 6 6-এর মতো থাকবে। শুধু 8 যাবে 7-এর কাছে, 7 আসবে 8-এর কাছে। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন আরো একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল নাম্বার 3, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সামথিং কিছু একটা দিয়ে কিছু বাইর করতে বসে, আপনার কাজ কি? প্রথমে এইটার সাথে এইটারে দেখেন কি বাইর করতে বসে, এফ এফ আই আই টি টি। আচ্ছা, তার মানে আমার এই দুটা লাগবে না, এফ লাগবে, এফ আছে, আই লাগবে, আই আছে, টি আছে, টি লাগবে। আচ্ছা, তার মানে আমার এখন ভ্যালু জানতে হবে কার কার? এফ এর, এফ এর মান কত? 7, আই এর মান কত? 4, টি এর মান কত? 2, তার মানে 742। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার প্রথম কাজ এরকম কিছু একটা দিয়ে কিছু একটা দিছে, কিছু একটা দিয়ে কিছু একটা দিছে, তারপর কিছু একটা বাইর করতে বসে। প্রথমে এই দুটার ভিতর সম্পর্ক দেখেন যে আসলে কি লাগবে না লাগবে, তারপর এখানের সাহায্যটা নেবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমি আরেকটা দেখাই, নাম্বার 5টা একটু দেখেন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটাতে আপনার আমার মেথডেই করতে হবে, বিষয়টা এমন না। আপনার কাছে যেটা ইজি মনে হবে আপনি সেভাবে করতে পারেন। 5-এ কি বলছে দেখি, আচ্ছা ভাইয়া এখানে ইংল্যান্ড দিছে, আমি বলছি কি এখানে কি দিছে এটা আপনার ওয়ার্ডটা পড়ারই দরকার নাই, কারণ ইংল্যান্ড দিছে না ফ্রান্স দিছে এ দিয়ে তো আপনার কোনো কাজ নাই। আপনার কাজ কি দেখেন, আগে একটা দিয়ে আরেকটা বাইর করতে বসে। প্রথমে এইটার সাথে এটা একটু দেখেন, আমার ই লাগবে কারণ এই যে ই আছে। আচ্ছা, এন লাগবে না, আমার জিও লাগবে কারণ এই জি আছে। এল লাগবে না, এ লাগবে না, এন লাগবে না, ডি লাগবে না, তার মানে আমার ই আর জি লাগবে এখান থেকে। আচ্ছা, আগে ছিল এটা একটা ছিল, এটা একটা ছিল, এইবার দুইটা দিছে। প্রথমে এখান থেকে আমার কি কি দরকার? ই দরকার আর জি দরকার, ই দরকার আর জি দরকার পাইলাম।
এবার আসেন এখান থেকে এফ দরকার নাই, আর লাগবে, পাইলাম আর। এ দরকার নাই, এন দরকার নাই, সি লাগবে, পাইলাম সি। আর ই তো একই। আচ্ছা, তাহলে আমার কি কি লাগবে? ই, ই মানে কত? 1। আমার লাগবে কি? জি, জি মানে কত? 3। আমার লাগবে কি? এফ, এফ কত? 7। সরি, এফ তো না, আর, আর লাগবে, আর কত? 8। আমার সি লাগবে, সি কত? 9। আমার ই লাগবে, ই কত? 1। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি প্রথমে এই সম্পর্কের সাথে এই সম্পর্কে কম্পেয়ার করেন, কম্পেয়ার করে দেখেন আপনার কি কি দরকার। আমার যা যা দরকার আমি এখান থেকে পাইলাম। তাহলে এখন একটু ভ্যালুগুলো বসাই। জি কত? 3। আর কত? 8। ই কত? 1। সি কত? 9। ই কত? 1। তার মানে 381191। 381191। প্রসিডিউর কি বুঝছেন? কি ওয়ার্ড দিছে এটা পড়ারও দরকার নেই, কারণ এটা পড়ে আপনার কোনো লাভ নাই। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? তাহলে বিষয়টা কি এটা আমি আরেকবার একটু দেখাই। 5 নম্বর, তারপর কেস 1 এর ফিডব্যাক নিচ্ছি। 5 নম্বরটা আমি আরেকবার একটু দেখাই, তারপর কেস 1 এর ফিডব্যাক নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখি। প্রথমে ই লাগবে, এই যে ই। এন দরকার নাই, জি লাগবে, এই যে জি। এল লাগবে না, এ লাগবে না, এন লাগবে না, ডি লাগবে না। তাহলে এটার গল্প শেষ। এখান থেকে ই লাগবে, ই কত? 1। জি কত? 3। আচ্ছা, আর লাগবে, আর। সি লাগবে, তাহলে আর কত? 8। সি কত? 9। এখন বসান। 3 আর হচ্ছে 8, ই হচ্ছে 11, সি হচ্ছে 9, 1। সবাই যদি কেস 1 বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। আমি যেভাবে করছি এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার মতো করে করতে পারেন, ইচ্ছা। আমার মতো করেই করতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে আপনার মতো করেও করতে পারেন। সবাই যদি বুঝে থাকেন লেখেন তো কেস 1 ডান। আমি আবারও বলতেছি ভাইয়া, আমি আজকের ক্লাসে যেভাবে পড়াচ্ছি আপনাকে যে এভাবেই করতে হবে বিষয়টা এরকম না। আপনার কাছে যেমনি সোজা মনে হয় হেমনে করবেন, সোজা বাংলা। ইয়ে গেল কই? আচ্ছা, এখন আমি একটা খুব বিরক্তিকর জিনিস পড়াবো। আমার একই জিনিস বারবার বলা লাগবে, খুব ছোটবেলার জিনিস, এবিসিডি। আচ্ছা, আমরা তো মানে এবিসিডি সবাই জানি, এটা কি আর আমার লেখার দরকার আছে? তারপর আমি একটু লিখে দিচ্ছি কেস 2 পড়ানোর জন্য। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এখন পুরো ক্লাসে আমার এই প্যানাই কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমি একটু প্রথমে লেখাগুলো একটু লিখে দেই। আমার আরো জায়গা লাগবে, তো আর একটু ছোট করে লিখি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা সবাই জানেন। এটা দিয়ে হচ্ছে আমাদের পুরো আলোচনাটা হবে আজকে।
আচ্ছা, এবিসিডির বিষয়টা সবাইকে জানতে হবে, এগুলো আমরা সবাই জানি। এ বি সি ডি ই এফ থেকে কোন পর্যন্ত? জেড পর্যন্ত, এ থেকে জেড। আচ্ছা, টোটাল কয়টা? 26টা। তাহলে আমরা যদি নর্মাল হিসাবে কাউন্ট করি, সবাই একটু মনোযোগ সহকারে বুঝেন, এইটা দিয়ে আমাদের পুরো আলোচনা এখন কন্টিনিউ হবে। আমরা যদি নর্মাল ক্রম হিসাবে চিন্তা করি তাহলে কি 1 2 3, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এরকম করে 26 নম্বর হচ্ছে কি জেড। আচ্ছা, এটা হচ্ছে কি সাধারণ ক্রম। যদি আমরা উল্টা করে কাউন্ট করি, উল্টা মানে কি, জেড যদি 1 ধরি তাহলে জেড 1। যদি বিপরীত ক্রমে চিন্তা করি, আচ্ছা আমরা নরমালি যদি চিন্তা করি তাহলে এ হচ্ছে 1 এ, বি 2 এ, সি 3 এ, ডি 4 এ, ই 5 এ, এফ 6 এ, জি হচ্ছে 7 এ, পি হচ্ছে 16 তে। আর যদি বিপরীত ক্রমে চিন্তা করি তাহলে জেড দিয়ে শুরু, তাহলে জেড তখন 1, ওয়াই 2, এক্স 3, ডাব্লিউ হচ্ছে 4। যদি বলা হয় বিপরীত ক্রমে এল, বিপরীত ক্রমে এল এর পজিশন কততে? 15তে। আর নরমাল ক্রম অনুসারে এল এর পজিশন কততে? 12তে। তাহলে আপনারা যদি পরীক্ষায় নরমাল ক্রম বলে তখন এল এর পজিশন 12, যদি বলে উল্টে দিছি বা বিপরীত ক্রমে বলে তখন এল এর পজিশন হচ্ছে 15। আমার কথা কি বুঝছেন? সবাই 1 থেকে 26 পর্যন্ত ক্রমটা মনে রাখবেন, রাখার পর বিপরীত ক্রমটা তো উল্টা ভাবে আসবে। কথা কি বুঝছেন? আচ্ছা, একটু সহজ করে দেই বিষয়টা, এভাবে মনে রাখতে পারেন, এ ই জে ও টি ওয়াই। এ মানে হচ্ছে 1, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25। এটা একটু মনে রাখতে পারেন, এ ই জে ও টি ওয়াই। এতে লাভটা কি? আপনার মনে করেন 10-এর পরে দরকার, তখন আমরা কি করি, এ বি সি ডি ই এফ এইভাবে সিরিয়ালি গুনি, এভাবে না গুনি নাকি 10-এর পরে দরকার। তার মানে কি, আমার 10 নম্বর হচ্ছে জে, তাহলে জে এর পরের গুলা কি, কে এল এম এন। যদি আমার 15-এর পরে দরকার হয়, 15তে কি ও, তার মানে পরীক্ষার কিন্তু আর ভুল হওয়ার চান্স নাই, তখন ওর পরে কি পি কিউ আর এস। যদি 20-এর পরে দরকার হয় তাহলে টি, টি এর পর কি ইউ ভি ডাব্লিউ এক্স। যদি 25 দরকার হয় তাহলে হচ্ছে ওয়াই। যদি 5 দরকার হয় তাহলে হচ্ছে ই, এর পর কি এফ জি এইচ আই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এতটুকু শর্টকাট কিন্তু মনে রাখতে পারি, যাতে আমার যেটা দরকার আমি জানি সরাসরি সেটা বের করতে পারি। তাহলে এ মানে হচ্ছে 1, ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। সবাই যদি এই চারটা বুঝে থাকেন লেখেন সি ডান। এই চারটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন সি ডান। এই চারটা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন সি ডান। আরে আবার দেখা লাগে, এবিসিডি জানেন না? এই যারা দেখা যাচ্ছে না বলতেছেন তারা এবিসিডি তো জানেনি, শুধু প্রথম থেকে 1 দিয়া শুরু, আর উল্টা ক্রম করলে হচ্ছে জেড থেকে শুরু 1 দিয়া। উপরে হেডলাইন দেখা যায় না, লেখাটা লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ক্রম, তারপরটা হচ্ছে বর্ণ, তারপরটা হচ্ছে বিপরীত ক্রমে। হেডলাইনটা আবার লিখে দিব না, সমস্যা নাই। আচ্ছা রে ভাই, এবিসিডি দেখা লাগবে, আমি উপরের হেডিংটা লিখে দিচ্ছি। ওরে আল্লাহ, এবিসিডিও যদি দেখা লাগে তাহলে তো বিপদ। হেডিংটা ছিল উপরে এরকম, উপরের হেডিংটা ছিল এরকম, ক্রম, বর্ণ, আর হচ্ছে বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে তার মানে 1 নম্বর হচ্ছে এ, 2 নম্বর হচ্ছে বি, 3 নম্বর হচ্ছে সি। আর যদি আপনি বিপরীত হিসাবে চিন্তা করেন তাহলে এর পজিশন হচ্ছে 26, বি এর পজিশন 25, সি এর পজিশন 24। এটা হচ্ছে নর্মাল ক্রম, মানে 1 2 3 4। আর এটা হচ্ছে বিপরীত ক্রমে বা উল্টা দিকে সাজালে, বা উল্টা দিকে বিপরীত ক্রমে করলে অথবা উল্টা দিকে করলে। আচ্ছা, এবার আমি একটু কোশ্চেন কটা সলভ করি, একটু মনোযোগ সহকারে দেখেন। এগুলো কিন্তু সরাসরি শীট থেকে আসে না, আপনি সিস্টেমগুলো বুঝে নেন তাহলেই পারবেন ইনশাআল্লাহ। এমন বুঝিয়ে দেবো, পরীক্ষা না পড়ার কোনো কারণ নাই।
আচ্ছা প্রথমে আসেন কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? প্রথমে আসেন অঙ্ক নম্বর হচ্ছে 15। 15 নম্বর দিয়ে প্রথমে বুঝে তারপর বাকি অংশ আসতেছি। 15তে কি বলছে? জেড দেয়া আছে 52, ভাই এই জায়গায় কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনার জেড সমান সমান সামথিং কিছু দেয়া আছে, এটা সমান সমান সামথিং কিছু দেয়া আছে, এটা বাইর করতে বলছে। প্রথমে আপনার জন্য সবথেকে সহজ জিনিস কি, দুইটা ক্লু আছে, এই একটা ক্লু আর এই একটা ক্লু। আপনি ফার্স্টে দেখেন সহজ ক্লু কোনটা, জেড। জেড দেয়া আছে কত? 52। আচ্ছা আমরা জেড এর ভ্যালু জানি কি? জেড এর ভ্যালু হচ্ছে কি 26, মানে জেড এর পজিশন হচ্ছে কি 26। তাহলে এই জায়গায় দেয়া আছে কত? 52। তার মানে কি পজিশন কি ডাবল দেয়া আছে, তার মানে জেড এর যে পজিশন সেই পজিশনের থেকে মানটা দ্বিগুণ দেয়া আছে। তার মানে এই সম্পর্কটা কি তাহলে একই নিয়মে হয়েছে, মানে এই তিনটা সম্পর্ক একই নিয়মে হবে। তাহলে এই জেড এর পজিশনের দ্বিগুণ ভাবে দেয়া আছে। জেড যদি 26 দেয়া থাকতো তার মানে কি যেই পজিশন তাই দেয়া আছে, আর এই জায়গায় জেড 52 দেয়া আছে, মানে কি জেড এর পজিশন দ্বিগুণ দেয়া আছে। তাহলে জেড এর পজিশন যদি দ্বিগুণ হয় তাহলে বি এর নরমাল পজিশন কত? 2, এ এর নরমাল পজিশন কত? 1, টি এর নরমাল পজিশন কত? 10। তাহলে 2 এর ডাবল কি 4, 1 এর ডাবল কি 2, 10 এর ডাবল কি 20। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 20 আর 4 এর 24, 24 আর 2 হচ্ছে 26। আমার কথা কি সবাই বুঝছেন? সরি, টি এর পজিশন হচ্ছে 20, মানে হচ্ছে 46। আমি কি সবাই বুঝাইতে পারছি ঘটনাটা? তাহলে গল্পটা কি, জেড দেয়া আছে 52, তার মানে জেড কি যেই পজিশন ছিল তার ডাবল। তাহলে জেড এর পজিশন যদি ডাবল হয় তাহলে বি মানে কি, বি এর পজিশন কোথায়? 2 এ, এর পজিশন কোথায়? 1 এ, টি এর পজিশন কোথায়? 20 এ। তাহলে সব যদি দ্বিগুণ হয় তাহলে বি এর পজিশন কি 4 হয়ে যাবে, এর পজিশন কি 2 হয়ে যাবে, 20 এর পজিশন কি 40 হয়ে যাবে। তাহলে যোগ করেন 42, 46। আর অনেকের মধ্যে একটু আবার কনফিউজ হতে পারে, ভাইয়া এটাতে করলাম আমি যদি অত ভালো না বুঝি তাহলে কি করব? তাহলে আবার এটা একটু চেক করে দেখেন। এই জায়গায় সবাই বলছে কি পজিশন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কারণ আপনি এটা আবার ডাউট হতে পারবে, এটা প্লাস না দিয়ে যদি গুণ দিতাম, তাহলে আপনি এটা একটু চেক করেন। দ্বিগুণ যদি রিলেশন চিন্তা করেন, এ কত 1, সি কত 3, টি কত 20, যেহেতু দ্বিগুণ 2, 6, 40। এখন এই জায়গায় টোটাল আসছে কত? 48। 48 পাইতে হলে কি যোগ করতে হবে না? 2 আর 6, 8, 8 আর 40, 48। আমি কথাটা বুঝাইতে পারছি? তার মানে আপনার এখানে এইটা যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, এইটা যদি আবার অতিরিক্ত চেক করতে যান সময়টা কিন্তু একটু বেশি নষ্ট হবে। এর জন্য এইটা দ্বিগুণ হওয়ার পর আপনি সরাসরি এটাতে যান। এটাতে যাওয়ার পর আপনি তো যোগ করে দেখেন যে কি অবস্থা দাঁড়ায়। আর যদি আপনার কোনো কনফিউজড হয় যে আমি কি করব, তখন এইটা একটু প্রয়োজনে চেক করে শিওর হয়ে নেবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো। এক্সাম্পল 15 ডান, এক্সাম্পল 15 ডান। এরপর আমি একটা কঠিন এক্সাম্পল করাবো, এইটা যদি পারেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই পারবেন। একটু সবাই ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 15 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা 15 ডান হয়েছে। এইবার ভাই আমি যে এক্সাম্পলটা করাবো খুব মনোযোগ সহকারে দেখান। প্রথমে আমি ডিটেলস করাবো, তারপর পরীক্ষায় কিভাবে দ্রুত করবেন আমি সেটাও শিখাবো। 13 নম্বর এক্সাম্পলটা খুব মনোযোগ সহকারে দেখেন, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসার চান্স বেশি। আচ্ছা 13তে কি বলছে? 13তে বলছে, প্রথমে আমি ডিটেলসটা করাচ্ছি, তারপর আমি দেখাবো পরীক্ষায় কিভাবে দ্রুত করবেন। 6, 12, 1, 13, 5। আচ্ছা এটা কি রিপ্রেজেন্ট করতেছে? আমি এটা ভাই দুইটা নিয়মই দেখাচ্ছি, আমি দুইটা নিয়মই দেখাবো, এরপর আবার শর্টকাটে কিভাবে করবেন সেটাও দেখাবো। আচ্ছা বেসিক্যালি কোশ্চেনটা এভাবে দেয়া নাই, আগে আমি এটা বুঝাই, তারপর কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে সেটাও দেখাবো, পরে শর্টকাটে কিভাবে করবেন সেটাও দেখাবো। তিনটা নিয়মই দেখো। মনে করেন আপনি যদি কোশ্চেনটা এভাবে দিত, এভাবে দেওয়া মানে কি দেখেন পজিশন, এফ এর পজিশন কোথায়? 6 না? এ বি সি ডি ই এফ, তার মানে আমার কাজ শুধু একটা অংশ ধরতে পারা। এফ এর পজিশন কোথায়? 6 এ। এফ এর পজিশন 6 এ, তার মানে এই সম্পর্কটা করা হয়েছে কি পজিশনের ভিত্তিতে। আপনি যদি আরেকটু শিওর হতে চান যে না ভাই আমি আরেকটু শিওর হয়ে নেই যে এটাকে আসলে পজিশনের ভিত্তিতে কিনা, তাহলে পরেরটা একটু দেখেন। এল কোথায়? 12তে। আপনি যে ক্রমটা শিখছেন তখন এল এর পজিশন ছিল কোথায়? 12তে। তার মানে আর বাকিগুলা দেখার কোনো দরকার নাই, তার মানে এটা কি পজিশনের ভিত্তিতে হয়েছে, এবং পজিশন কি জেনুইন পজিশন। আগেরটা ছিল কি দ্বিগুণ করা ছিল, কিন্তু এটা কি যেখানে আছে তাই। তার মানে আমার কিন্তু অঙ্কের গল্প বোঝা শেষ, আমার সবগুলা চেক করার কোনো দরকার নেই, আমি শুধু সম্পর্কটা বের করব। তাহলে এফ এর পজিশন 6, তাহলে যেহেতু এটা পজিশনের ভিত্তিতে হচ্ছে, তাহলে 2 মানে কি বি, 12 মানে কি এল। আচ্ছা এরকম করে আমি সবগুলো পজিশন তো সিরিয়ালি লিখতে পারি। সিরিয়ালি লিখলে কি আসে? বি এল ও এ টি। আচ্ছা কারণ এটা হচ্ছে যেহেতু পজিশনের ভিত্তিতে, 2 নম্বরে কি বি, 12 নম্বরে এল। এখন ভাই এই 15তে ও, 1-এ এ, 20-এ টি, এই জায়গায় বসাইছি খুব ইজি, কারণ এ 20, 15, 20-এর আমি একটা টেকনিক শিখিয়ে দিছি। কিন্তু এই জায়গায় যদি 17 দিত তখন আবার হচ্ছে এগুলো বাইর করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে আমি টাইমটা বাঁচানোর সিস্টেমও দেখাচ্ছি। তাহলে প্রথম কাজ কি, আপনি কোশ্চেনটা দেখা দেখবেন যে এটা কিসের ভিত্তিতে সম্পর্ক হয়েছে? পজিশনের ভিত্তিতে হয়েছে, তাই না? তাহলে এটা যেহেতু পজিশনের ভিত্তিতে হয়েছে, তাহলে এফ এর পজিশন 6, এল এর পজিশন 12, তাহলে 2-এ কে বি, 12 থেকে এল, এরকম করে সবগুলো বসাই দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে রুল 1, মানে পুরোটা যদি আমরা হাতে কলমে শিখি। আচ্ছা এখন প্রশ্নটা তো এরকম করে দেওয়া ছিল না, প্রশ্নটা দেওয়া ছিল কিভাবে? 6, 12, 11, 35 রিপ্রেজেন্টস, এই যে এটা বলছে, তাই না? আচ্ছা এখন আমি যত সুন্দর করে লিখলাম, 6 আলাদা করছি, 12 আলাদা করছি, 1 আলাদা করছি, 13 আলাদা করছি, 5 আলাদা করছি। আপনি এটা কিভাবে বুঝবেন যে ভাই 12টা আলাদা করতে হবে? দেখেন আপনি প্রথমে দেখেন এফ, এটার সাথে এটা যদি আপনি সমান করেও চিন্তা করেন, তাহলে এফ মানে কি 6, এফ মানে কি 6, এটা হচ্ছে রুল 2। এফ মানে কি 6, তাহলে এফ এর পজিশন কোথায়? 6। তাহলে এফ এর পরে আছে কি এল, এল এর পজিশন কোথায়? 12তে। আচ্ছা এরপরে এ, এর পজিশন কোথায়? 1-এ। তাহলে এম, এম এর পজিশন কোথায়? 13তে। ই, ই এর পজিশন কোথায়? 5। এইটার ভিত্তিতে আমি এই সবটা বানিয়ে নিছি। তার মানে আপনাকে প্রথমে এখানে ডিজিট করে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এই জায়গায় যতই যা থাক, যেহেতু আমি পজিশনের উপরে কাজ করতেছি, তার মানে এফ হচ্ছে 6, পরেরটা এল, এল মানে কি 12। যেহেতু আমি পজিশন বুঝে গেছি, আমার আর বাকিগুলো চেক করার কোনো দরকার নাই। তাহলে এফ এর পজিশন 6, এল এর পজিশন 12, এরকম করে এর পজিশন 1, এম এর পজিশন 13, ই এর পজিশন 5। আমি কি বের করার পদ্ধতিটা বুঝাইতে পারছি? এরপর আপনি এরকম ছবি এঁকেও করতে পারেন, অথবা এরকম পজিশনের আলোকে 2, 12, 15, 1, 20 এরকম করেও বসাইতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমি যদি বুঝাইতে পারি, এবার আসেন পরীক্ষা আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আমরা কিভাবে সলভ করব? আপনার 4টা অপশন দেয়া থাকবে। কি কি?
আচ্ছা, এরকম 4টা অপশন দেয়া আছে। আপনি ফার্স্টে যেটা করবেন, বাইর করতে বলছি পজিশন, যেটা আমি পজিশনের সম্পর্ক পাইছি, এই দুইটা বাইর করব। এগুলা কিচ্ছু দেখার কোনো দরকার নাই, কারণ আমার তো পজিশনের উপরে কাজ। তাহলে 2 নম্বর পজিশনে কি বি, 4টা অপশনের ভিতর দেখেন তো বি আছে কোনটায় কোনটায়? প্রথমটা বি হবে, বিতে আছে আর সিতে আছে। তার মানে কি অপশন এও হবে না, অপশন ডিও হবে না। আপনি ফার্স্টের পজিশনটা বাইর করেন, বাইছি কি বি, তাহলে আমার কি বাকি এ আর ডি দেখার দরকার আছে? তাহলে অ্যান্সার হবে কি হয় বি নাইলে সি। এরপরেরটা কি 12, 12তে কি আছে এল, এই আছে এল, তাহলে কি এইটা চেক করার কোনো দরকার আছে? তাহলে অ্যান্সার কোনটা? সি। তার মানে এরকম যদি পরীক্ষায় কোশ্চেন আসে, আপনি পুরোটা কখনোই করবেন না, শুধু সম্পর্কটা বাইর করবেন। সম্পর্কটা কি পজিশনের উপর কাজ হচ্ছে। তারপর আপনি কি একটা দিয়ে তো আসলে অ্যান্সার পাওয়া যাবে না, কমপক্ষে 2টা বাইর করেন, 2টা বাইর করে আপনি অপশন চেক করেন, তাহলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। যদি 2টাই না পান, তাহলে 3 নম্বরটা দেখেন। মানে আশা করা যায় 5টা অপশনই হয়তোবা চেক করা, মানে 5টা পজিশনই বের করা লাগবে না। আমি কি সবাই বুঝাইতে পারছি? তাহলে লেখেন কেস টু ডান। এই কোশ্চেন পারার জন্য একটাই সিস্টেম, এ থেকে যে পর্যন্ত খুব ভালো মতো মাথায় থাকতে হবে। আর আপনারা যদি কোশ্চেন কঠিন করে দেয়, তাহলে হচ্ছে বিপরীত ক্রমে দিবে, মানে উল্টা করে দিবে, জেড দিয়ে শুরু হবে, তখন একটু পারাটা টাফ, সেটাও আমরা কিছুক্ষণ পর করব। আদারওয়াইজ আমি যে টেকনিকটা শিখিয়ে দিয়েছি, পজিশন নাম্বার 1, 5, 10, 15, 20, 25, এই পজিশনের ক্রমটা মনে রাখবেন। এটা দিয়ে যখন যেটা দরকার সেটা নিয়ে আসবেন। এখন আপনার কাছে ক্লাসটা একটু বিরক্তিকর লাগতেছে, কারণ আমি আজকে সারা ক্লাসে তো এগুলো পড়াচ্ছি, কিন্তু পরীক্ষায় তো এগুলো আসবে একটা, বা রিটেনে আসবে 2টা। তখন কিন্তু আপনার পরীক্ষা এগুলো এত বিরক্ত লাগবে না, কারণ পরীক্ষায় তো এই প্যাটার্নের কোশ্চেন একটা অ্যান্সার করবেন। একটা অ্যান্সার করতে হলে আপনি অনেক ঠান্ডা মাথায় কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। বা যখন এই শীটটা করবেন বা গাইড বই করবেন, তখন আপনার মাথা গরম হয়ে যাবে, কারণ বারবার এই কোন নম্বর 22 কে, 17 থেকে, 13 থেকে, এগুলো যখন বারবার করবেন আপনার নিজেরও বিরক্ত লাগবে। কিন্তু ঠান্ডা মাথায় করবেন, এই কারণে পরীক্ষাতে কোশ্চেন আসবে একটা, অথবা রিটেনে কোশ্চেন আসবে 2টা। তো সুতরাং তখন কিন্তু মাথা আপনার একদম বরফের মতোই ঠান্ডা থাকবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন কেস টু ডান। আচ্ছা, এবার আসেন কেস 3, এক্সাম্পল নাম্বার 17। এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা, 17তে কি বলছে একটু দেখি। এবিসি আচ্ছা ভাইয়া, প্রথমে এটা আমি ডিটেলস দেখাই। দেখেন এ আর জেড যদি আপনি চিন্তা করেন, এ আর জেড এর সাথে এর পজিশন ছিল 1 এ, জেড এর পজিশন কি 26 এ। তার মানে কি পুরো বিষয়টাকে আমরা বিপরীত ক্রমে সাজাইছি না? এ 1, জেড হচ্ছে 26, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, এটা 25, এটা হচ্ছে কি 24। তার মানে আপনার সম্পর্কটা দেখেন, এ আর জেড এটা কি বিপরীত ক্রমে সাজানো। তার মানে কি এখন আমার কাজ হচ্ছে এই যে পজিশনগুলো, জি এর পজিশন কত? জি এর পজিশন হচ্ছে 7, আই এর পজিশন হচ্ছে 9, আর বি এর পজিশন হচ্ছে 22। আচ্ছা, এই হলো আমার পজিশন, তাই না? এখন আপনি দেখেন এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3। তাহলে এ যদি 1 হয়, এর সাথে নিচ্ছি কারে জেড রে, তার মানে কি উল্টা ক্রমে সাজাইছি। তাহলে জি আই ভি। আচ্ছা, আপনি তাহলে বিষয়টা দেখেন, জি যদি 7 এ হয়, তাহলে বিপরীত ক্রমে 7 এ কে ছিল? বিপরীত ক্রমে 7 এ হবে টি। কোনটা? আমি একটা চার্ট লেখা দিলাম না একটু আগে,
আপনার জেড ছিল কি বিপরীত ক্রমে 1, জেড এর পর হচ্ছে ওয়াই, ওয়াই এর পর এক্স, এরকম করে একটা চার্ট লিখে দিছি না? সেই চার্ট থেকে আপনি এই ভ্যালুগুলো বের করেন। 7 মূল যে চার্ট, তাতে জি কত 7, আই কত 9, বি কত 22। এখন আপনার টার্গেট কি? বিপরীত ক্রমে 7 হচ্ছে কি টি, বিপরীত ক্রমে 9 হচ্ছে কি আর, বিপরীত ক্রমে 22 হচ্ছে কি ই। আমার কথাকে সবাই বুঝতে পারছেন? এই জায়গায় রিলেশনটা কি? এ এর সাথে হচ্ছে কি জেড, তার মানে এ যদি হয় 1, জেড হচ্ছে 26, তার মানে এর পজিশনের বিপরীত ক্রমের পজিশন কি জেড, তাহলে জি হচ্ছে 7, তাহলে বিপরীত ক্রমে যে 7 এ আছে সে হচ্ছে কি এখানে বসবে টি, তাহলে বিপরীত ক্রমে যে 9 আছে সে বসবে এখানে, বিপরীত ক্রমে যে 22 আছে সে আর বসবে এখানে। আমার কথা কি বুঝছেন? এই কোশ্চেন দিলে একটু ভেজাল আছে, কারণ বিপরীত ক্রমে জিনিসটা পরীক্ষায় পড়তে হলে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনার প্রয়োজনে 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময় নিলে তো আপনি 1 পাবেন, কারণ এইসব কোশ্চেন 1 মিনিট সময় নিয়ে করাটাই বেটার যদি বিপরীত ক্রমে রিলেশন দেয়। আচ্ছা, যদি এটা একটু আমরা অপশন দিয়ে করি তাহলে কি করা যায় একটু দেখি তো। অপশন দিয়ে যদি করি তাহলে কি করা যায় একটু দেখি তো, অপশনগুলো কি আছে দেখি। আচ্ছা ভাইয়া, এই জায়গায় দেখেন, প্রথমে একটু মাথা যদি ঠান্ডা ভাবে চিন্তা করেন তাহলে কিন্তু প্রথমে দুইটা অপশন বাদ দেওয়া যায়। এই জায়গায় লাস্টের দুটোটা বি, তার মানে এই জায়গায় লাস্টের দুইটা যেহেতু একই রকম, অপশনেরও কি লাস্টের দুইটা একই রকম হইতে হবে। এইটাও ই দুইটাই, এইটাও দুইটাই, এটা আর আর ই, এটা ই আর আর, তার মানে এ আর বি হওয়ার কোনো চান্স নাই। আমার কথা কি সবাই বুঝছেন? এই দুইটা লাস্টের দুইটাই কি ই হবে, কারণ যেহেতু এই দুইটা ভি, তাহলে লাস্টের দুইটাও কি ই। আচ্ছা, এইবার শুধু আপনি প্রথম পজিশনটা বাইর করেন, 7 নম্বরের পজিশনে কি টি, তাহলে আনসার কোনটা? সি। আমি বুঝাইতে পারছি? আর কেউ যদি রিস্ক ফ্রি থাকতে চান আপনার প্রত্যেকটা পজিশন বসায় দেন, বসায় দিলেই ফ্রি, মানে অপশনও দেখা লাগবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে সামারিটা হচ্ছে টাইপ 1 আমাদের পুরোটা শেষ। এটা পারার জন্য আমাদের যেটা করতে হবে, এবিসিডি যেটা ক্রম সেটা খুব ইজিলি মনে রাখা যায় 1 থেকে 26, যেটা উল্টা ক্রম এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের এটা মনে রাখা যাবে না। উল্টা ক্রম অনেক জায়গায় লাগবে, যেমন আমি এখন টাইপ 2 করাবো সেখানে লাগবে, টাইপ 3 তে লাগবে। এই জন্য খুব ভালো মতো এ থেকে জেড পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু জেড থেকে এ পর্যন্ত জানাটা একটু কঠিন, সেটাও একটু জানতে হবে। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। আর এখন একটু বিরক্ত লাগতেছে কারণ একই জিনিস আমরা বারবার করতেছি, আপনি যখন বাসায় করবেন তখনও বিরক্ত লাগবে, একই জিনিস বারবার করবেন, কিন্তু দিন শেষে পরীক্ষা কিন্তু আসবে কোশ্চেন একটা। সুতরাং এটা পারা কিন্তু পরীক্ষা কঠিন না। একটু ফিডব্যাক দেন, টাইপ 1 ডান হয়েছে নাকি? আচ্ছা, টাইপ 1 ডান। এবার আসেন টাইপ 2। টাইপ 2 একই গল্প ভাইয়া, টাইপ 2 একই গল্প। আচ্ছা, টাইপ 2 প্রথমে কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেন নাম্বার 1,
আচ্ছা ভাই আপনাকে সামথিং কিছু একটা দিছে, কি দিয়ে শুরু হয়েছে? টি দিয়া। আপনার কাজ কিচ্ছু না, আপনার কাজ প্রথম হচ্ছে টি দিয়া যে শুরু হয়েছে, আপনি টি থেকে পুরো ডিজিটগুলো লেখা শুরু করেন। টি এর পর কি এস, এস এর পর হচ্ছে আর, আর এর পর কিউ, কিউর পর পি, পির পর ও, ওর পর এন, এন এর পর এম, এল কে জেড আই এস। প্রথম কাজ, আপনাকে টাইপ 2 এর যখনই কোনো কোশ্চেন দিবে, আপনার কাজ কিচ্ছু না, যেখান দিয়ে দেওয়া শুরু হয়েছে সেখান থেকে আপনি লেখা শুরু করেন। এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাইয়া লেখা হচ্ছে এল পর্যন্ত, আমি এতটুকু কেন লিখলাম? আচ্ছা বাদ দেন, আপনি এতটুকু মনে করেন লেখেন নাই, আপনি এতটুকু লেখেন নাই, আপনি কোশ্চেনটুকু লেখেন টি থেকে এল পর্যন্ত লিখলাম, টি থেকে এল পর্যন্ত। আচ্ছা এবার একটু প্রশ্নগুলো সাজাই। প্রশ্নে আছে কি টি আছে, আর আছে, পি আছে, এন আছে, এল আছে। আপনি এতটুকু লেখেন নাই, এতটুকু বাদ, আপনি পুরো প্রশ্নটাই লেখেন টি থেকে এল পর্যন্ত লিখলাম। এবার প্রশ্নে কে কে আছে? টি আছে, আর আছে, পি আছে, এন আছে, এল আছে। আচ্ছা এবার একটু দেখেন তাদের মধ্যে ডিফারেন্স কত। টি এর পর এক ঘর বাদ দিয়ে আর জাম্প করছে, তারপর এক ঘর বাদ দিয়ে কি পি, মানে টি এর পর এস হওয়ার কথা, এস এর পর আর, তার মানে কি আমি একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে গেছি, তার মানে ডিফারেন্স কত? এক এক এক, এইটাও এক। তাহলে এল এর পরেরটা কি হবে? এক ডিফারেন্স দিয়া জেড, তাহলে জেড এর পরেরটা কি হবে? এক ডিফারেন্স দিয়া এইচ। তার মানে আপনাকে কাজ যেটা করতে হবে, প্রশ্নে যা দেয়া আছে পুরো সবগুলা লিখবেন, লেখে এবার এটা কিন্তু সম্পর্ক দেখবেন যে এদের ভিতর ডিফারেন্স কতটুকু। যদি এক ঘর হয় সবগুলা, সব এক ঘর হবে। যদি এটা এক ঘর হইয়া এটা দুই ঘর হইতো, এটা তিন ঘর হইতো, এটা চার ঘর হইতো, তখন এটা হইতো কি পাঁচ ঘর। আমি কি বুঝাইতে পারছি? যদি এটা এক হইয়া, এটা চার হইয়া, এটা আট হইতো, তার মানে কি তিন চার, পরেরটা পাঁচ। সিরিজ আমরা করছি না, জাস্ট সিরিজে যেমন ডিজিট করছিলাম, এই জায়গায় এই ইয়াগুলো বসাইতে হবে শুধু এবিসিডি। আমি কি বুঝাইতে পারছি সব বিষয়টা? তার মানে আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনার কাজ কি? শুধু যেই পর্যন্ত বের করতে বলছে, মানে প্রশ্নে দেওয়া আছে এই পর্যন্ত লিখবেন, লেখে এদের ভিতরে সম্পর্কটা দেখবেন যে সম্পর্কটা কিভাবে চেঞ্জ হয়েছে। যেভাবে চেঞ্জ হয়েছে ঠিক আপনি সেভাবে, সিরিজ আমরা যেভাবে করছি ঠিক সেভাবে। যদি সবগুলো এক আকারে বাড়ে, পরেরটা কি এক, একের পর দুই, দুই, দুইয়ের পর দুই তিন, তিনের পর দুই চার হয়, পরেরটা পাঁচ হয়, তারপরটা হবে কি ছয়, একের পর দুই চার হয়, চারের পর যদি আট হয়, তাহলে কি তিন চার, এটা হবে কি পাঁচ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া? একটু কমেন্টস করেন তো, আমি কি বুঝাতে পারতেছি কিনা। আমি চেষ্টা করব কিছু ক্লাস আপনাদের 10:30টার সময় নেওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারছি? আপনাদের তো মূল ক্লাস কি রবিবার আর বুধবার সন্ধ্যা 7টায় ছিল, এই ক্লাসটা সন্ধ্যা 7:30টার সময় নেওয়া হয়েছে। কিন্তু আমি চেষ্টা করব কিছু কমন টপিকস আছে যেগুলো আমার অনেক ব্যাচেরই পড়ানো লাগবে, আমি সেগুলোরে মিক্সড করে চেষ্টা করব কিছু কিছু ক্লাস রাত্র 10:30টায় নিতে। কারণ 10:30টায় নিলে আপনার ইফতারির পরেও ক্লাসটা করা লাগতেছে না, আবার তারাবি নামাজেও কোনো সমস্যা হচ্ছে না। আর 10:30 আবার প্রতিদিন ক্লাস নেওয়া সম্ভব না, কারণ আমার তো আরো ব্যাচ আছে। এর জন্য আমি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে চেষ্টা করব কিছু ক্লাস আপনাদের রমজান মাসে 10:30টায় নিতে। সেটা হয়তো বা আপনার রবিবার বা বুধবারই হবে এমন কোনো কথা নাই, যেদিনই হোক আমি চেষ্টা করে এটা ব্যালেন্স করে দেব যতটুকু পারি। ওরে দেখা যাওয়া লাগবে না, সিস্টেম বুঝছো কিনা ভাইয়া। রমজানে 10:30 তোমার প্রতিদিন খালি নাই, সমস্যাটা তো এইটা। আচ্ছা এটা যদি হয়ে থাকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এবিসিডির ক্রমটা শুধু বুঝবেন, বিপরীত ক্রম আর তো লিখে দিছি, একবার নিজেরা করেন, এগুলো নিজেদেরই করতে হবে রে ভাইয়া, আমি সিস্টেমটা শিখিয়ে দিলাম শুধু। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 8 নম্বর সুপার ইম্পর্টেন্ট এক্সাম্পল। আচ্ছা যারা বুঝছেন কম এগুলোকে আরেকটু সোজা করে দিই। 2 নম্বর, যারা একটু কম বুঝছেন 2 নম্বরটা দেখেন। যারা একটু কম বুঝছেন 2 নম্বরটা দেখেন। 2 নম্বরটা আবার একদম সোজা, এত সোজা কোশ্চেন আবার দেওয়াটা উচিত না। এ সি এফ
ACFJO। আচ্ছা ভাই আমি কি বলছি, কোশ্চেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবেন। লিখলাম ACFJO। আচ্ছা এবার একটু দেখি তো কাহিনীগুলো কি হয়েছে। আমি প্রথমে বলছি কি টাইপ 2 এর কোনো কোশ্চেন আসলে আমার ফার্স্ট কাজ কি, কোশ্চেনের প্রথম থেকে আমি শেষ পর্যন্ত লিখবো। এটা নর্মাল ক্রম হইতে পারে, বিপরীত ক্রম হইতে পারে। আপনি তো প্রশ্ন দেখেই বুঝবেন এটা কি সাধারণ ক্রম হয়েছে না বিপরীত ক্রম। যেমন 1 নম্বর হচ্ছে বিপরীত ক্রম, আবার এটা দিচ্ছে নর্মাল ক্রম। এবার একটু দেখেন তো, এ থেকে সি মানে 1, সি থেকে এফ মানে কি 2, দুই ঘর বাদ গেছে। এই জায়গায় কি 3, এই জায়গায় কি 4, তাহলে এই জায়গায় হবে কি 5। তাহলে ও এর পর পরবর্তী 5টা ঘর বাদ দিয়ে কত হইতে পারে, সেটা হচ্ছে ইউ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে ঘটনা কি, আপনি সিরিজের ম্যাথ করছেন না, 1 এর পরে ডিফারেন্স কি 2, 2 এর পরে হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে 4, তাহলে পরেরটা হবে কি 5। তাহলে ওর পর 5টা ডিজিট লেখা 6 নম্বরটা হচ্ছে অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত লিখবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবো। লিখলাম, এইবার লেখার পর দেখলাম কি এরপর 1 ঘর জাম্প করে সিতে গেছে মানে কি 1, এবার আবার 2 ঘর জাম্প করে গেছে তার মানে কি 2, এবার কাছে কি 3 ঘর 3, এবার কাছে 4 ঘর তার মানে কি 4, এইবার তাহলে যাবে কয় ঘর 5 ঘর। আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ আমি অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছি তো, আর এগুলো হচ্ছে এবিসিডির খেলা, আর কিছুই না। এক্সাম্পলটা কি বুঝছেন? যারা 1 একটু কম বুঝছিলেন একটু কমেন্টস করেন তো ডান হয়েছে কিনা। আচ্ছা ক্লাস কি 7টায় রাখলে বেটার? আচ্ছা আমি একটা কমেন্ট আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেবো, মানে 7টার সময় রাখাটা কি বেটার হবে নাকি? এবিসিডি তে ভাইয়া ভেজালে পড়বেন না, ভেজালে পড়বেন যদি বিপরীত ক্রমে দেয়। কথা কি বুঝছেন? এবিসিডি তে এবিসিডি, ভেজাল হচ্ছে বিপরীত ক্রমে দিলে। বাইরে আমি আছি বিপদে, আমার ব্যাচ হইলো 3টা, 3 ব্যাচের স্টুডেন্টের দাবি 3 রকম টাইম নিয়ে। এখন টাইম ম্যানেজমেন্ট করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করতেছি টাইম ম্যানেজমেন্ট করে যাতে সবাই একটু ভালোভাবে ক্লাস করতে পারেন। আর আবার আমার কথাটাও তো একটু চিন্তা করবেন যে ভাইয়া কখন ক্লাস নিলে ভাইয়ার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা তাহলে এই পর্যন্ত বুঝলাম। এবার একটা আমরা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল করবো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8। খুব মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা 8 নম্বরে যদি আপনার আমি এরকম একটা কোশ্চেন দেই, প্রথমে আমি মূল কোশ্চেনটা লিখি, তারপর হচ্ছে বাকিগুলো দেখাচ্ছি। আচ্ছা আমরা ভাইয়া সিরিজে ডাবল সিরিজের কোশ্চেন করছিলাম, মনে আছে? এই একটা সিরিজ আবার এই একটা সিরিজ, মনে কি পড়ে যে আমরা সিরিজে কোশ্চেন সলভ করছিলাম টাইপ 2 তে, যে 2টা সিরিজ দেয়া থাকে। তাহলে প্রথমে এই সিরিজটা একটু নেই, জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। আচ্ছা দেখেন প্রথমে আমরা এই সিরিজটা নিলাম, জে কে যেটা বাইর করতে বলছে সেইটা, পি আর হচ্ছে টি বাইর করতে বলছে, এম এমটা আপাতত না লিখি। আচ্ছা জে, জের পর কে, কের পর আমি হচ্ছে সহজ বাংলা জে থেকে প্রথমে কি পর্যন্ত নেব, টি পর্যন্ত নেব, জে থেকে টি পর্যন্ত নেব, নিলাম জে থেকে টি পর্যন্ত। আচ্ছা দেখেন কি কি দেয়া আছে, জে দেয়া আছে, কে দেয়া আছে, তারপর হচ্ছে পি দেয়া আছে, টি দেয়া আছে। একটু বিষয়টা দেখেন, জের পর কে মানে কি 0। আচ্ছা তাহলে এইটা যদি 0 হয়, এই জায়গার ডিফারেন্সটা পাইছেন কত, 3। বিষয়টা বুঝেন, এই জায়গার বিষয়টা আমি পুরোটা লিখলাম, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। এইটা একটা সিরিজ, এই একটা সিরিজ, তাই না? তাহলে জে থেকে টি পর্যন্ত লিখবো, লিখলাম জে থেকে টি পর্যন্ত। আচ্ছা লেখার পর দেখেন
এই জায়গার ডিফারেন্স কত 0, জের পর কে কোনো জাম্প করে নাই। আর এই লাস্টের ডিফারেন্স কত 3, তাহলে লাস্টেরটা যদি 3 হয় তার আগেরটা হবে কত 2, তাহলে তার আগেরটা হবে কত 1, তার মানে কি আলটিমেটলি বের হবে কি m। তাহলে কি 0 1 2 3 ক্রম কি মিলছে? আমার কথাটা বুঝছেন? জের পর কে আপনি জে থেকে টি পর্যন্ত লিখছেন। প্রশ্নে কি কি দেয়া আছে? জে দেয়া আছে, কে দেয়া আছে, পি দেয়া আছে, টি দেয়া আছে। তাহলে জে আর কে হচ্ছে 0, আর বাইর করতে বসে কি আপনি তো জানেন না এটা যে এল হবে, এম হবে, এন হবে না ও হবে, এটা আপনি জানেন তো না। তখন আপনি কি করবেন? এই 0 বাইর করছেন আর এইটার ডিফারেন্স পেয়েছেন কত 3, তাহলে এটা 3 হবে, তার আগেরটা হবে কত 2, তাহলে তার আগেরটা হবে কত 1। তাহলে আমি যদি এম রে নেই তাহলে কি আমার মিলে না 0 1 2 3। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে একটা ডিজিট পাইলাম কত এম। এবার চারটে অপশন চেক করেন, চেক করে যদি দেখেন একটা অপশনে শুধু এম আছে তাহলে তো আপনি অ্যান্সার হয়েই গেছে। চারটা অপশন দেখি তো, আলহামদুলিল্লাহ চারটা অপশনে একটাতেই এম আছে। দেখেন আপনি যদি একটু ট্রিক্স খাটান তাহলে অপশন চেকে কত লাভ, এনতে এম আই এন আই ও জে। আচ্ছা দেখেন একটা বাইর করছেন, এই তো দুইটা ডিজিট বাইর করতে বলছে, এম পাইছেন বিতে, তাহলে তার বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই। তাহলে অ্যান্সার কি বি। তারপর আমি বাকিটা বের করাও শিখিয়ে দিয়েছি, কারণ পরীক্ষায় তো এরকম হতে পারে দুইটা অপশনে এম থাকতে পারে না। আচ্ছা এবার সেকেন্ড সিরিজ কি? সেকেন্ড সিরিজ শুরু হয়েছে কি দিয়া? ডি দিয়া শুরু হয়েছে, শেষ হয়েছে কি সে আর এ। তাহলে সেকেন্ড সিরিজটা লেখেন ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর। আচ্ছা প্রশ্নে কি কি আছে? ডি, প্রশ্নে কি আছে? এফ, প্রশ্নে কি আছে? এম, প্রশ্নে কি আছে? আর। আচ্ছা দেখেন এই জায়গায় বাড়ছে কত 1, বাকি এই জায়গায় বিশাল একটা গ্যাপ, এই জায়গায় বাড়ছে কত 1 2 3 4। তাহলে এইটা যদি 4 হয় তাহলে এই জায়গায় বাড়বে কত 3 হলে কি এইটা, তাহলে এই জায়গায় বাড়বে কত 2। আমার কথাটা বুঝেন? আপনি এখানে 1 পাইছেন আর এই জায়গায় 4 পাইছেন, বাকিগুলো আর দেয়া নাই। তাহলে এটা যদি 4 বাড়ে তাহলে তার আগেটা বাড়বে কত 3 বাড়লে কি আই নেব, তাহলে বাড়বে কত 2। তাহলে 1 2 3 4 ক্রম কি মিলছে, তাহলে এই জায়গায় হবে কে আই। তার মানে ফাইনাল আনসার কি এম আই। আমি বুঝাইতে পারছি? ওই যে আমরা সিরিজে যে টাইপ 2 তে করছিলাম না দুইটা সিরিজের জন্য সম্পর্ক, মনে পড়ে না? পড়ছে? যদি মনে পড়ে থাকে টাইপ 2 ডান। তার মানে ভাইয়া সামারি কিছুই না, সামারি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সবারই মুখস্থ আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যদি সম্পর্কটা কোনো কারণে বিপরীত ক্রম করে দেয়, এর জন্য বিপরীতে জেড থেকে এ এটাও মুখস্থ থাকতে হবে পজিশন সহ, কারণ এখান থেকে পরীক্ষার কোশ্চেন আপনি পাবেন এবং এটা মিস করা যাবে না। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। আরেকটা টাইপ করালেই আমাদের কোডিং শেষ। আর আরেকটু কথা বলে দেয়, বাংলা ব্যাকরণ যখন পড়বেন তখন ধ্বনিটা খুব ভালো মতো পড়বেন। এই যে আপনার পুরো ধ্বনিতে যা যা আছে, যে ঘোষ অঘোষ নাসিক্য কি জানি আরো কি কি আছে না জানি, এগুলো সব ভালো মতো পড়েন। তাহলে ওখান থেকে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় যাতে আপনি আনসার করতে পারেন। তার মানে ধ্বনি এমন ভাবে পড়বেন যাতে ব্যাকরণ থেকে কোশ্চেন আসলেও পারেন, মানসিক দক্ষতার কোশ্চেন দিলেও পারেন। কারণ অনেক সময় ক খর ক্রম কিন্তু দিতে পারে, ক খরেও বিপরীত ক্রম করে দিতে পারে। সুতরাং ক খ সবাই পুরোটা শিখবেন, ওইটারে বিপরীত করলে কি হয় সেটাও শিখবেন, ধ্বনিটাও ভালো মতো শিখবেন। এটা বাংলা ব্যাকরণের অংশ, মানে ব্যাকরণের ধ্বনি পড়ার সময় এমনভাবে পড়বেন জানি ওখান থেকে কোনো কোশ্চেন দিলে আপনি জানি মানসিক দক্ষতা অ্যান্সার করে আসতে পারেন। একটু ফিডব্যাক দেন, সবাই কি বুঝছেন নাকি? আর একটা টাইপ পড়ালেই শেষ, টাইপ 3টা পড়ালেই কমপ্লিট। টাইপ 4 আপনাদের নিজেদের করতে দেবো, টাইপ 4 নিজেরা করবেন।
ভাইয়া আর স্লো পড়ালে তো শেষ করতে পারবো না, আমি তো অনেকগুলো এক্সাম্পল করাইছি আর এগুলো তো এবিসিডি, এখানে তো কোনো বেসিক নাই। যদি এমন হতে যায় কোনো বেসিক আলোচনা, আমি একটু ফাস্ট পড়াচ্ছি, আমি নিজেও বলছি আমি একটু ফাস্ট পড়াইছি, তাতেই কিন্তু আমার হচ্ছে ক্লাস আজকেটা শেষ করতে হবে, কারণ এই লেকচার 2 দিনে যাওয়া যাবে না। তাহলে আমি তো সময় নিয়েই পড়াই, এটা তো পুরোটাই টেকনিক বেস, এবিসিডি আমি কি আর আসতে পড়াবো, আপনাকে কথা বোঝেন নাই? এর জন্য এইটা একটু আমাকে ফাস্ট পড়াতেই হবে, তা না হলে আমার আবার তো সিলেবাসও শেষ করতে হবে, কথা কি বোঝেন নাই? সবই তো মাথায় রাখতে হবে, এই জায়গায় কোনো বেসিক বুসিক কিছু নাই, পুরাটাই টেকনিক। আচ্ছা এবার আসেন টাইপ 3। একটা কথা প্রথমে লেখেন, এটা একদম সহজ জিনিস, পরে আমি একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, আপনারা যদি টাইপ 3-তে কোনো কোশ্চেন বলা হয় বাম দিক থেকে সাজানো শুরু করা হয়েছে, বাম দিক থেকে সাজানো শুরু করা হয়েছে, তার মানে আপনি ধরে নেবেন এটা শুরু থেকে সাজানো শুরু করা হয়েছে। শুরু থেকে সাজানো মানে কি, এ এর পর বি, বির পর সি, সির পর ডি, এরকম করে আপ টু কোন পর্যন্ত, জেড পর্যন্ত। তার মানে বাম দিক থেকে যদি কোনো কিছু সাজানো শুরু করা বলা হয়, তাহলে এটার মানে হচ্ছে আমি শুরু থেকে শুরু করছি, মানে এ থেকে শুরু করছি। এটা কি মাথায় থাকবে? আচ্ছা প্রথমে আমি একটু ডিটেলস দেখাচ্ছি, এরপর এটা আমি একটু শর্টকাট বানিয়ে দেবো টাইপ 3টা পরীক্ষায় আসার মতো। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 1। প্রথমে সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমি প্রথমে 1 আর 4 একসাথে করাবো, তাহলে পুরো বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। 1 নম্বর কি বলছে, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ, বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি তার ডানে অষ্টম বর্ণ, তার ডানে অষ্টম বর্ণ। আচ্ছা খুব ভালো কথা, এটার অ্যান্সার হচ্ছে টি। আর কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ডান দিকে 11তম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ, বাম দিকে পঞ্চম বর্ণ। এটার অ্যান্সার হচ্ছে এফ। সবাই খুব মনোযোগ সহকারে এই দুইটা জিনিস দেখেন, আমি তারপর শর্টকাটটা দেখাই দেবো। আমি বলছি কি, যখনই সাজানোটা বাম দিক থেকে শুরু হবে, তার মানে কি আমি এ থেকে সাজানো শুরু করছি, তাই না? আচ্ছা বাম দিক থেকে দ্বাদশ বর্ণ, তাহলে বাম দিক থেকে সাজানো শুরু মানে কি আমি এ থেকে শুরু করছি, তাহলে এ বি সি এরকম করে আগাতে থাকবে। আচ্ছা এরকম করে যদি আগাতে থাকে, প্রথমে আসেন দ্বাদশ বর্ণ, আমি প্রথমে কিন্তু ডিটেলসটা দেখাচ্ছি, তারপর শর্টকাট দেখাবো। এ বি সি দ্বাদশ বর্ণ কত, দ্বাদশ বর্ণ হচ্ছে এল, এল হচ্ছে আমার 12 নম্বর বর্ণ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাম দিক থেকে সাজানো শুরু করা মানে কি আমি এ থেকে সাজানো শুরু করছি, বলছি কি দ্বাদশ বর্ণ, দ্বাদশ বর্ণ কি এল। আচ্ছা এবার আসেন কোশ্চেন নাম্বার 4, বাম দিক থেকে ডান দিকে 11তম বর্ণ, মানে বাম দিক থেকে সাজানো শুরু করছি, তাহলে বাম দিক থেকে যদি সাজানো শুরু করি, তাহলে আমার শুরু হবে কি দিয়া, এ বি সি। আচ্ছা এ বি সি দিয়া যাইয়া সাজাইতে 11 নম্বর বর্ণটা হচ্ছে আমার কে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? বিষয়টা দেখেন, আপনি বাম দিক থেকে সাজানো শুরু মানে কি এ থেকে শুরু করছেন, বাম দিক থেকে সাজানো শুরু করা মানে কি এ থেকে শুরু করছি, বলছে কি দ্বাদশ বর্ণ, দ্বাদশ বর্ণকে এল মানে 12, এই জায়গায় বলছে কি 11তম বর্ণ, 11তম বর্ণ মানে কি কে, এই জায়গায় সে থামেন। আচ্ছা এইবার আপনি যদি ডানে যান তাহলে যাবেন এদিক, যদি বামে যান তাহলে আসবেন এদিক। ডানে মানে আপনি সামনে যাবেন, বামে মানে আপনি পিছনে আসবেন। ডানে মানে আপনি সামনে যাবেন, বামে মানে আপনি পিছনে আসবেন। আচ্ছা এইবার আসেন কোশ্চেন কি বলছে, বাম দিক থেকে দ্বাদশ, দ্বাদশ পাইলাম কি এল, ডানে বলছে, ডানে মানে কি সামনে যাবে, বামে বলছে বর্ণের বাম দিকে, বাম দিকে মানে কি পিছনে যাবে। তার মানে আমার 1 নম্বর কোশ্চেনে আমি যাব ডানে, আমার 4 নম্বর কোশ্চেনে যাব আমি বামে। আমি এত কিছু বুঝাচ্ছি কেন, কারণ আমি এটা পুরো একটা শর্টকাটে নিয়ে আসতেছি। তার মানে আমার যদি ভাইয়া বলে বাম দিক মানে কি এ থেকে সাজানো শুরু কইরা 12 নম্বর বর্ণ নিছি, 11 নম্বর বর্ণ নিছি, এইবার বলছে সে ডানে গেছে তাহলে সামনে যাবে, বলছে সে বামে যাবে তাহলে পিছনে যাবে। আচ্ছা ডানে কত নম্বর বর্ণ, অষ্টম, তাহলে 12-র সাথে অষ্টম যোগ করে দেন। ডানে মানে কি
পরেরটা হবে কি 13, 13 পর 14, 14 পর 15, আলটিমেটলি যাবে কিসে 20 নম্বর বর্ণ। তাহলে 20 নম্বর বর্ণ কি টি। আমার কথা কি সবাই বুঝছেন? আপনারা বলছে 12 নম্বর দিয়ে ডাইনে গেছে, ডাইনের অষ্টম বর্ণ, তাহলে 12-র পরের বর্ণ কত 13, তারপর কত 14, মানে আস্তে আস্তে বাড়বে। তাহলে আরো 8টা, তাহলে 12-র সাথে 8 যোগ করলে কত 20, তাহলে 20 নম্বরে কি টি। তাহলে অ্যান্সার কত টি। আচ্ছা এইবার বলছে বামের পঞ্চম, বামে মানে কি 11-র আগে কি 10, 10-এর আগে কি 9, তার মানে বামে গেলে কি কমবে। তাহলে কত নম্বর বর্ণ বলছে পঞ্চম, তাহলে 11 থেকে 5 করবেন বিয়োগ, বিয়োগ করলে আসে কত 6, 6 নম্বর বর্ণ কি এফ। আমি কি বুঝাইতে পারছি? 6 নম্বর বর্ণ কি এফ। তার মানে বিষয়টা হচ্ছে আপনার তো সাজাবো আমি বাম দিক থেকেই, বাম দিক থেকে যদি সাজাবো মানে নর্মাল ক্রম অনুসারে যদি সাজাই, তাহলে যদি ডানে যায়, শর্টকাটটা দেখেন, তাহলে যদি ডানে যায়, তাহলে আপনি যদি শর্টকাটে করেন, ভাইয়া শর্টকাটটা কিন্তু একটু রিস্ক। আমি যেই বেসিকটা বুঝিয়ে দিছি এই নিয়মে করলে আপনি কোনোদিনই টাইপ 3-র কোনো কোশ্চেন ভুল করবেন না। আগে লেখেন তো বেসিক নিয়মটা বুঝছেন নাকি, এরপর শর্টকাটটা দেখাচ্ছি। আমি যে বেসিক রুলসটা বলছি এই নিয়মে আপনি টাইপ 3 করলে আপনি জীবনে কোনো কোশ্চেন ভুল করবেন না। কিন্তু আমি এখন যে শর্টকাটটা দেখাবো এটাতে একটু ডেঞ্জারাস রিস্ক আছে। এটাতে শর্টকাটে পারলে 5 সেকেন্ডে পারবেন, কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। আগে একটু লেখেন তো বেসিকটা ডান হয়েছে নাকি। আমি তো টাইপ 3ই পড়াইতেছি, আমি তো টাইপ 3ই করাইতেছি। বেসিকটা কি সবার ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। আচ্ছা বেসিক যদি ডান হয়, এইবার আসেন যদি কেউ শর্টকাটে করতে চান, ভাই আমি সাজেস্ট করবো এই মূল নিয়মই করেন, শর্টকাটে করলে ধরা খাবেন। তারপর যদি করতে চান, আপনারা বলছে দ্বাদশ লেখেন 12, আপনারা বলছে 11 লেখেন 11। আচ্ছা ডানে গেছে, ডানে মানে কি সামনে, ডানে গেলে কি বাড়বে, তাহলে কত সাথে অষ্টম, তাহলে 12 আর 8 যোগ করলে কি 20, 20 নম্বরের বর্ণ কোনটা টি। 11 লিখলেন। এইবার বলছে বামে, বামে মানে কি আগে, আগে আসলে কি কমে, তখন কি 11 - 5, দ্যাট মিন্স হচ্ছে 6, 6 নম্বর বর্ণ কোনটা এফ। তাহলে আপনি যদি শর্টকাটে করতে চান, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, যদি একই ক্রমে সাজাই, তখন আপনার কাজ কি, যদি ডানে যায় তাহলে এই দুটো যোগ করে দিবেন, 12 আর 8 যোগ করলে 20, 20 নম্বরটা কি টি। আর যদি বামে যায় তাহলে হচ্ছে 11 থেকে 5 বিয়োগ করে দিবেন, তাহলে কি 6, 6 নম্বর পজিশনে কি এফ। এটা হচ্ছে শর্টকাট। আমার সাজেশন হচ্ছে আপনি মূল নিয়মে করেন, কারণ মূল নিয়মে করতে আপনার 40 সেকেন্ডের বেশি লাগবে না। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আরেকটা কোশ্চেন করাই তাহলে আমাদের গল্প শেষ। কোশ্চেন নম্বর 6, এই যে 6 নম্বরেই লাগবে ভেজাল। 6 নম্বরে কি বলছে দেখি তো। ছয় নম্বরে কি বলছে একটু দেখি তো। 6 নম্বরে বলছে যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক থেকে লেখা হয়, তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের সপ্তম অক্ষর কোনটি, সপ্তম অক্ষর কোনটি। আচ্ছা ভাইয়া বলছে কি উল্টো দিকে যদি সাজাই, আচ্ছা উল্টো দিকে যদি সাজাই তাহলে প্রথমে আসবে কি জেড, জেড এর পর আসবে কি ওয়াই, লাস্টে আসবে কি এ। উল্টা দিকে যদি আপনি সাজান তাহলে কি আপনার এভাবে সাজাইতে হবে না। তাহলে আমি প্রথমে উল্টা দিকে সাজাইলাম, যেহেতু উল্টা দিকে সাজাইতে বলছে, তাহলে জেড ওয়াই এরকম করে করতে আসবে কি এ। আচ্ছা এইবার বলছে তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের উল্টা দিকে আপনি সাজাইছেন। আচ্ছা এইবার এর বাম দিকে আসেন, এর বাম দিক থেকে 12 নম্বর অক্ষরে আসলাম, 12তে আসলাম। আচ্ছা আসার পর এই 12 নম্বরে আসলাম, আসার পর বলা হয়েছে ডান পাশে। এইবার দেখেন এই যে 12, এই 12-র ডান পাশ কোথায়, এই 12-র ডান পাশ কোথায়, এদিক না, আর বাম পাশ কোথায় এদিক। তাহলে পজিশনটা দেখেন 12 নম্বরে আছে কে, উল্টা দিকে যদি আমি সাজাই তাহলে জেড ওয়াই এই থেকে কোন পর্যন্ত আসবে এ। আচ্ছা আর একটু সোজা করি রে ভাই,
আচ্ছা উল্টা দিকে সাজাইলাম, তাহলে জেড দিয়ে শুরু হবে, লাস্টে আসবে কি এ। আচ্ছা আজকে 6 নম্বরটা থাক, অনেকেই প্যাচ খাবেন। 3 আর 6 এই দুইটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো। 3 নম্বর আর 6 নম্বর এই দুইটা কোশ্চেন কেউ সলভ করেন না, শীটের 3 আর 6 বাদে পুরো শীটটা সবাই সলভ করবে। এই উল্টা ক্রমিক কিভাবে সাজাবো এটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে করতে গেলে আপনি 1 2 4 5 কট খেয়ে যাবেন, কারণ এই জায়গায় এবার উল্টা হিসাব আসবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সবাই যে কাজটা করবে, শুধুমাত্র আমরা একটা জিনিস শিখি নাই কোডিং এর, সেটা হচ্ছে যদি উল্টা দিকে সাজানোর পর কোন একটা পজিশন বের করতে পারে তাহলে কি করতে হবে। এই 3 আর 6 এই দুইটা এক্সাম্পল আমি আগামী ক্লাসে দেখাই দেবো, আর আমি নিজে হাঁপিয়ে গেছি। আর টাইপ 4টা সবাই হোমওয়ার্ক করবেন, টাইপ 4 সবাই পারবে। আমি যদি কোনো কারণে দুইটা এক্সাম্পল করাতে ভুলে যাই আমাকে একটু মনে করিয়ে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি একটু সামারি বলি। সবাই প্রথমে পুরো শীটটা শেষ করবেন ঠান্ডা মাথায়, করার পর আপনার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইটা করবেন। আমি শুধু একটা ম্যাথ করাই নাই, কোনটা করে নাই প্রশ্নটা পড়ে নেবেন। এইবার যদি গাইড বই থেকে নিজে পারেন তো মোস্ট ওয়েলকাম, না পারলে আমার জন্য এই 3 আর 6 রেখে দিবেন। আর বাংলার ধ্বনিটা খুব ভালো মতো পড়বেন, যাতে ধ্বনি রিলেটেড কোনো কোডিং আসলে আপনি